মহাপ্রভু যখন চলে গেছিল সংসার ত্যাগ করে, তখন বিষ্ণুপ্রিয়া দেবীর জন্য ওনার যে চরণটা রেখে চলে যায়। হরে কৃষ্ণ বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম জার্নি। আমি সুদীপ, আর আজকের ডেস্টিনেশনও শ্রীধাম নবদ্বীপ। তো বন্ধুরা, আগের ভিডিওতে পার্ট 1-এ বলদেবজিউ মন্দির, গুপ্ত বৃন্দাবন আর 60 ফুটের মহাপ্রভুর চৈতন্যদেবের সাথে মিউজিয়ামের ভিডিও দেখিয়েছিলাম। ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে পার্ট 2-তে থাকছে এক বেলার নবদ্বীপ ঘোরার বাকি মন্দিরগুলো। তো আপনারা অনেকেই এরকম আছেন, মায়াপুর ইস্কন মন্দির দর্শন করে 1-2 দিন থেকে চলে গিয়েছেন, কিন্তু নবদ্বীপ ঘোরা আর হয় না। কিন্তু এটা আপনারা জানেন কি, নদিয়া জেলার নবদ্বীপেই মহাপ্রভুর জন্ম, আর এখানেই তার লীলাক্ষেত্র। তো চলুন নবদ্বীপের বাকি লীলাক্ষেত্রগুলি ঘুরে দেখা যাক। তো সর্বপ্রথম আমরা চলে এসেছি গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থানে। এই জায়গাটির নাম হলো প্রাচীন মায়াপুর। এই স্থানেই মহাপ্রভুর জন্ম হয়েছিল। মহাপ্রভুর প্রথম জীবনে ছোটবেলার নাম ছিল বিশ্বম্ভর মিশ্র, আর তার বাবা ছিলেন জগন্নাথ মিশ্র আর মাতা শচী দেবী। তার শরীরের রং স্বর্ণালী আভাযুক্ত ছিল বলে তাকে গৌরাঙ্গ ও গৌরচন্দ্র নামে অভিহিত করা হয়। আর নিমাই নিম গাছের তলায় জন্ম হয়েছিল বলে তার মা তাকে নিমাই বলে ডাকত, আর নবদ্বীপবাসীগণ তাকে নিমাই পণ্ডিত বলে ডাকতেন। তিনি ছিলেন ভারতবর্ষের আবির্ভূত এক বহু লোকপ্রিয় বৈষ্ণব সন্ন্যাসী ও ধর্মগুরু মহাপুরুষ। তিনি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার নবদ্বীপে এক হিন্দু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। এই যে নিম গাছটি দেখছেন, এই নিম গাছটির তলায় আছে একটি মন্দির, যেখানে দেখতে পাচ্ছেন শচী মাতা রয়েছেন তার গৌরাঙ্গকে কোলে নিয়ে। এটি তার ছোটবেলাকার কথা বোঝানো হয়েছে। এই দৃশ্যটি কিন্তু খুবই সুন্দর লাগছে। তাকে রাধা কৃষ্ণের যুগল প্রেমাবতার বলা হয়। জাতি বর্ণ নির্বিশেষে ব্রাহ্মণ থেকে সব মানুষের কাছে তিনি শ্রী হরিনাম, ভক্তি ও হরে কৃষ্ণ মহামন্ত্র বিতরণ করে গিয়েছেন। এছাড়াও এই প্রাচীন মায়াপুরের এই স্থানে রয়েছে পঞ্চবটী বন ও মহাদেবের একটি মন্দির। এরপরেই আমরা চলে এসেছি সোনার গৌরাঙ্গ দর্শন করতে। তো এইখানে প্রবেশের জন্য 5 টাকা করে টিকিট নিতে হবে, তারপরেই এখানের গৌরাঙ্গকে দর্শন করতে পারবেন। তো সোনার গৌরাঙ্গ নবদ্বীপে 3 থেকে 4টি মন্দির রয়েছে। এটা নতুন হয়েছে। আর দেখে নিন, এখানে সোনার গৌরাঙ্গর সাথে রয়েছে শচী মাতা, নিমাই, মাধবাচার্য, শ্রীবাস পণ্ডিত, আরও অনেকেই রয়েছেন। এরপরেই আমরা চলে এসেছি শ্রী
সীতানাথ অদ্বৈত প্রভুর মন্দিরে। এই মন্দিরে মা সীতা ও অদ্বৈত প্রভু সর্বদাই বিরাজমান। এরপরেই আমরা চলে এসেছি সচী মাতার বাড়িতে। তো এখানে সচী মাতা, বিষ্ণুপ্রিয়া, রাধাকৃষ্ণ, গৌরনিতাই, অদ্বৈত প্রভু আরও অনেকেই রয়েছেন। এরপরেই আমরা চলে এসেছি গৌরাঙ্গ মহাপ্রভুর আর একটি লীলাক্ষেত্রে। আবার এখানেই মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার সাথে একবার সাক্ষাৎও করেছিলেন। এরপরেই আমরা চলে এসেছি ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে। এই মন্দিরেও প্রবেশের জন্য আপনাদের 5 টাকা করে টিকিট নিতে হবে। নবদ্বীপের বহু প্রাচীন ও ঐতিহ্যবাহী একটি মন্দির এই ধামেশ্বর শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির। তিনি সন্ন্যাস থেকে একবারের জন্য ফিরে এসেছিলেন এবং বিষ্ণুপ্রিয়ার সাথে সাক্ষাৎ করেছিলেন। বিষ্ণুপ্রিয়া তার পায়ে হাত দিয়ে প্রণাম করার সময় তিনি আবার মিলিয়ে যান আর তার পাদুকা জোড়া ওখানেই পড়ে থাকে। তো বিষ্ণুপ্রিয়া তখন পাদুকা দুটি তুলে এনে পুজো করেন আর সোনার মতো হলুদ রং দিয়ে নিম কাঠের গৌরাঙ্গ তৈরি করেন এবং নিজ হস্তে পুজো ও সেবা করেন। অপূর্ব একটি রূপোর সিংহাসনে প্রতিষ্ঠিত তিনি। আর দেখতেই পাচ্ছেন ওই যে দুটি পাদুকা আজও যত্ন করে রেখেছেন নবদ্বীপবাসীরা। যার জন্য নবদ্বীপ ধাম, নবদ্বীপে এসো এই ধামেশ্বর দর্শন না করলে বৃথা। মহাপ্রভু যখন চলে গেছিল সংসার ত্যাগ করে, তখন বিষ্ণুপ্রিয়া দেবীর জন্য ওনার যে চরণটা রেখে চলে যায়। আর যে মূর্তিটা দেখলাম মহাপ্রভুর, তার নিম কাঠের তৈরি, মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া দেবী নিজে তৈরি করেছেন। আর ওই মহাপ্রভুর নাকে একটা নপ আছে, যেটা বিষ্ণুপ্রিয়া দেবী রেখে চলে গেছিলেন, মিলিত হয়ে গেছেন। বিষ্ণুপ্রিয়া দেবী মরে যায়নি বা কিছু হয়নি, বিষ্ণুপ্রিয়া দেবী মিলিত হয়ে গেছে। তখন ওই মহাপ্রভুর পায়ের সামনে ছিল একটা নপটা নাকে লাগিয়ে দিয়েছে। আর এখানে চরণ পাদুকাটা যেটা আছে একটা মহাপ্রভু, যার জন্য নবদ্বীপ ধাম, ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভু। এরপরেই আমরা আবারও একটি সোনার গৌরাঙ্গ মন্দিরে চলে এসেছি। তো নবদ্বীপের সব থেকে প্রাচীন ও আদি মন্দির হলো এই সোনার গৌরাঙ্গ মন্দির। প্রভু যখন সন্ন্যাসে গিয়েছিলেন তখন ওনার মা সচী মাতা, স্ত্রী বিষ্ণুপ্রিয়া ও ভক্তগণ সবাই কাঁদছিলেন। কিন্তু তিনি 5 বছর পরে আবার সন্ন্যাস থেকে একবারের জন্য এই ধামে ফিরে আসেন। আসার পর বিষ্ণুপ্রিয়াকে তার চরণ পাদুকা দুটি দিয়ে যান। ওগুলি রয়েছে আগের যে ধামেশ্বর মন্দির দেখলেন ওখানে। তো ভক্তদের সান্ত্বনা দেওয়ার জন্য মহাপ্রভুর আদেশে এই সোনার গৌরাঙ্গ প্রতিষ্ঠা করা হয়। প্রায় 450 থেকে 500 বছর পুরনো এই মন্দির। বিষ্ণুপ্রিয়া এই পরিবারের মেয়ে আর মহাপ্রভু ছিলেন এই পরিবারের জামাই।
বংশ পরম্পরায় প্রায় 13 পুরুষ ধরে সেবা করে চলেছেন এই পরিবারের মানুষেরা। এরপরেই আমরা চলে এসেছি পোড়ামাতলা মন্দিরে। এই মন্দিরটিও অতি প্রাচীন ও ঐতিহ্যবাহী একটি মন্দির। মন্দিরকে ঘিরে জড়িয়ে রয়েছে বহু ঐতিহাসিক কাহিনী। এই বিশালাকার বটগাছের তলায় রয়েছেন মা পোড়ামা ভবানী মন্দির। এই মন্দিরের পাশেই রয়েছে ভবতারণ শিব মন্দির ও ভবতারিণী কালী মন্দির। এই পোড়ামাতলা ঘিরে রয়েছে কয়েকটি অদ্ভুত কাহিনী। শোনা যায় নবদ্বীপে বৃহদ্রথ নামে এক তন্ত্র সাধক বাস করতেন। তিনিই একসময় মাতা কালিকাকে একটি ঘটে স্থাপন করে এবং নিত্য পুজো করতেন নিয়মিত নিষ্ঠা করে। তার মৃত্যুর পর ওই ঘটের ভার পড়ে নবদ্বীপের বিখ্যাত পণ্ডিত বাসুদেব সার্বভৌমের উপর। তিনি একটি গাছের তলায় দেবীর ঘটকে প্রতিষ্ঠা করেন। হঠাৎই একটি বজ্রপাতের কারণে গাছটি পুড়ে ছাই হয়ে যায়। তখন সেই দেবী হলেন পোড়ামা ভবানী। তারপরেই নবদ্বীপবাসীগণ ওই বটগাছের তলায় ছোট্ট একটি মন্দিরে স্থাপিত করে ওই ঘটকে। তখন থেকেই নিষ্ঠা ভরে সবাই পূজিত করেন এবং পুজো করে এসেছেন পোড়ামা ভবানীকে। অন্যদিকে বলা হয় মহাপ্রভু প্রতিদিন সকালে স্নান করে এই জায়গায় প্রণাম করে বিদ্যাস্থানে যেত। সেই সময় কিছু মুনি ব্যক্তি ও সাধু ব্যক্তিরা এই স্থানে বিদ্যা চর্চা করতে আসতেন আর আরাধ্য দেবী রূপে ওই কালিকা মাতাকেই আরাধনা করতেন। তখন থেকেই সবাই ওই মাকে পড়ুয়াদের মা বলে ডাকতেন। সেটাই পরে পরে পড়ুয়া মা থেকে পোড়া মা নাম হয়। এনারা বলেন পুড়ে যাওয়ার সাথে এর কোনো নাম নেই, এটা পড়ুয়া মা থেকে পোড়া মা বলা হয়। এই স্থানে আবার নিমাইয়ের মুখে ভাত ও ষষ্ঠী পুজোও হয়েছিল। এই মন্দিরটি নিমাইয়ের জন্মের অনেক আগেকার মন্দির বলে জানা যায়। নবদ্বীপে ঘোরার জন্য আপনারা 300 থেকে 400টি মন্দির পেয়ে যাবেন। এ সবগুলোই ঘোরার জন্য আপনাদের 2.5 থেকে 3 দিন টাইম লাগবে। এই নবদ্বীপকেই বলা হয় নিমাইয়ের পাড়া, কারণ গোটা নবদ্বীপ জুড়ে নিমাই খেলাধুলো থেকে শুরু করে হরিনাম বিতরণ করেছেন। তাই এই জায়গা কোনো স্বর্গের থেকে কম নয়। তাই যারা আসেননি তারা অতি অবশ্যই নবদ্বীপ এসে ঘুরে যান আর হাতে 1 থেকে 1.5 দিন টাইম নিয়ে আসবেন। তাহলে এগুলো ছাড়াও আরও কিছু ঐতিহ্যবাহী মন্দির ও জনপ্রিয় স্থান রয়েছে, সেগুলো দর্শন করতে পারবেন। আর এখানে এলে সুস্বাদু লাল দইয়ের মজা নিতে ভুলবেন না। আর এখানে থাকা ও খাওয়ার জন্য কয়েকটি হোটেলের নাম ও মোবাইল নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম, চাইলে দেখে নিতে পারেন। তো আমার এই নবদ্বীপের মন্দির ও ভিডিওটি কেমন লাগলো সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ারও করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিবেন। তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের এরকমই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।